হ্যালো এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। রবিবারের সকালে তোমাদেরকে কাঁকরোল দেখিয়ে ভিডিও শুরু করছি। কেউ রাগ করলে না তো? যাই হোক, কাঁকরোল কিন্তু খেতে খুবই ভালো লাগে, উচ্ছের থেকেও বেশি টেস্ট লাগে আমার, জানো তো। তো এই যে দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি কাঁকরোলটাকে সুন্দর করে ভেজে নেব। আর আজকে হবে হচ্ছে চিকেন, সানডে চিকেন। যাই হোক, একটা কথা মনে পড়ে গেল রান্না দেখাতে দেখাতে। একজনের মুখে শুনলাম যে আমি কালকে যে পনিরের তরকারিটা করেছিলাম, ওটা যদি আমি বাটার দিয়ে করতাম বা সাদা তেল দিয়ে করতাম ভালো হতো। আসলে সোমনাথের কিন্তু বাটার, ঘি এগুলো খাওয়া বারণ আছে। কারণ বাটারে, ঘিতে নাকি সুগার বাড়িয়ে দেয়, আমি জানি না, সোমনাথ আমাকে বলেছে। তার জন্য কিন্তু ওর রান্নাতে আমি বাটার, ঘি এগুলো দিই না, কোনো রান্নাতেই দিই না। একসাথে তো রান্না হয়। আর সাদা তেলে রান্না করি না আমি কখনো, আগে খুব করতাম, কিন্তু ডাক্তারবাবু সেটাও না করেছে, সাদা তেলে রান্না করা ঠিক নয় শরীরের জন্য। তারপর থেকে কিন্তু একদম ইমানি হেলদি মাস্টার্ড অয়েলে রান্না করি, ঠিক আছে? টেস্টি অ্যান্ড হেলদি মাস্টার্ড অয়েল। না, অ্যাকচুয়ালি আমি ফরচুনটা ইউজ করি, ফরচুন তেলটা খুবই ভালো। তো সেই কারণে ওটাই ইউজ করি। আগে স্যালোনি সর্ষের তেল ব্যবহার করতাম, এখন ফরচুনটা করি। যাই হোক, এখানে দেখো উচ্ছেটা ভাজা, সরি কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি, আর তার সাথে ব্রেকফাস্টও করে নিচ্ছি। ব্রেকফাস্ট আজকে ছিল ছাতু আর ডিম সিদ্ধ, সেটাই খাচ্ছি। আর এখানে দেখো চিকেনটাকে সুন্দর করে কষাচ্ছি, সব কিছু দিয়ে তো মাখিয়ে রাখাই ছিল সারা রাত, তো এখন কষাচ্ছি, এরপরে ঝোল হবে। তারই ফাঁকে আমি চলে আসলাম ছোটো ঘরের বেডশিটটা চেঞ্জ করতে। বড় ঘরে তো পরশু দিনকেই করেছি, তো আজকে এই ছোটো ঘরের বেডশিটটা চেঞ্জ করে নেবো। কী নোংরা হয়েছে বলো। তো দেখো পাল্টে নিয়েছি, আর একটা সুন্দর দেখে কাঁচা বেডশিট পেতে নিয়েছি। কত ফ্রেশ লাগছে বিছানাটা। বিছানা হচ্ছে এমন একটা জিনিস যেটা চাদর, কাঁচা চাদর পাতলেই হয়, নতুন চাদরের দরকার হয় না। একটা কাঁচা চাদর পাতলে পরে মনে হয় যেন আমার ঘরটা পুরো ফ্রেশ হয়ে গেছে, সাথে মনটাও ফ্রেশ হয়ে গেছে। এটা খুব হয়, খুব। এই যে দেখো মাংসের ঝোল টকবক টকবক করে ফুটছে, আর তার সাথে আলু মাংস সবই সিদ্ধ হয়ে যাচ্ছে। নামানোর সময় অবশ্যই গরম মশলা দেবো। আর আজকে এই যে বড় হাঁড়িতে করে ভাত করেছিলাম, কারণ আজকে ভেবেছিলাম মাসি আসবে, তো মাসি আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করতাম, সে কারণে বড় হাঁড়িতে ভাত বসিয়েছিলাম। কিন্তু মাসি আজকে তো এলোই না। এই আসলাম তোমাদের সামনে, সকাল থেকে আসতে পারিনি। ওই বউটা এসছে, ঘরটর মুছে দিয়ে গেল, এখনও ভেজা রয়েছে ঘর। ও ফ্যানটা চালাইনি তো, আমি আবার নিচে গিয়ে নিচের সব ফ্যানগুলো চালিয়ে দিয়ে আসলাম, নিচটা শুকিয়ে যাবে। ওপরেও ফ্যানটা চালিয়ে দিতে হবে, নাহলে শুকাবে না। আজকে আজকে বলে না, কদিন ধরেই তো ওই রোদ হচ্ছে না, কোনো তাপও নেই, কোনো বৃষ্টিও নেই, চালিয়ে দিয়েছি। ঘরটা একটু শুকাক, তারপরে ফুল তুলে পুজো দিচ্ছি। উফ, কি তাড়াহুড়ো করে যে রান্না শেষ করেছি। আমি রান্নাবান্না পুরো কমপ্লিট করে গ্যাসটা মুছে বাথরুমে ঢুকেছি স্নান করতে, আর সঙ্গে সঙ্গে বউটা এসছে। মানে পুরো টাইম টু টাইম কাজ একদম। তো চলো, পুজোটা দিয়ে নিচে যেতে যেতে ওর বাসন টাসন বেজে ও বেরিয়ে যাবে ততক্ষণে। আর মেয়ে ঘুম থেকে উঠে, কি রে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? ও, চান হবে কখন? চলো পরে আসছি, পুজোটা দিয়ে নিই, তারপরে মেয়েকে ডাকতে হবে, ওকে স্নান টান করাতে হবে, তারপরে তো দুপুরের আজকে জমজমাট খাওয়া দাওয়া, সানডে স্পেশাল খাওয়া দাওয়া। আজকে আমি ফুল চুরি করব। এই ফুলটা বড় মা নিতেও পারবে না, এমন একটা জায়গায় ঝুলছে। বড় মাদের ছাদ থেকে হাজার চেষ্টা করে হাত বাড়িয়েও পাবে না। এই দেখো, বাবা কি দেখছি গো, গরমকালেও গাঁদা ফুল ফুটেছে দেখো। থাক ফুলগুলো, যে মনে হচ্ছে একটু বড় হবে জানো। বাহ, গরমকালেও গাঁদা। বাবা, এটা হচ্ছে কাঞ্চন গাছ, বড় মা দিয়েছে, ফুল ফুটবে, এখনো ফোটেনি, বুঝতে পারলে? বাবা, লক্ষ্মী জবা প্রতিদিন আমাকে ভরে 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 ফুল দেয়, আজকে লক্ষ্মী জবা একটাও ফোটেনি, চিন্তা করো। নো প্রবলেম, আমার তবুও ফুল কম পড়বে না।
পিঙ্কি কালারের গোলাপটা হচ্ছে। বাবা, এই হলুদ ফুলটাও তো ভরে ভরে হয়, আজকে তাও হয়নি, কেসটা কি? আজকে নয়নতারাই ভরসা, বুঝতে পারলে? আজকে নয়নতারাই ভরসা। থাক, যথেষ্ট, আবার কি লাগে? দেখেছো বন্ধুরা ওয়েদারটা? বললাম না, না আছে রোদ না আছে বৃষ্টি, কেমন হয়ে রয়েছে ওয়েদারটা। চাল কুমড়ো হবে তাহলে বলছো? পুঁই শাকটা খেয়ে ফেলতে হবে। মৌমাছি করে কেন গুনগুন, কেউ জানে না। চলো, তো বন্ধুরা আমার ওপরে পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এবার আমি যাব নিচে, এটা তুলসী তলায় দেব, তারপরে আমার দিন সম্পূর্ণ হবে। বাহ, মুখটা দেখি একটু, কই মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। বলো তো এরকম করলাম কেন? কারণ আমার বর আজকে গামছা মেলেছে, প্রতিদিন ঝাড় খায়, প্রতিদিন ঝাড় খায়, হ্যাঁ, ভেজা গামছা জড়ো করে রাখার জন্য, বলতে পারো কয়েক বছর ধরে ঝাড় খায়, আজকে আবার মেলেছে। বললাম জনির কম্বলটা এখান থেকে সরাও। আমি এক হাতে ধূপকাঠি নিয়ে আর এক হাতে ফোন নিয়ে লাভ দেবো, মুখ থুবড়ে পড়বো। জনির কম্বলটা ঝেড়ে এখানে রাখা হয়েছে, তাহলে কি পা দেবো? ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এবার ঘরে ঢুকিয়ে দিলেই ব্যাস। ঢুকিয়ে দাও ঘরে। ওষুধ খাওয়ানোর কোনো যুদ্ধ। আমার এই প্রদীপের স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই যে মাথাটা ভেঙে গেছে, এই জায়গাটা, ওই প্রদীপদানিটা চেঞ্জ করতে হবে, করে জায়গাটাকে ঠিক করতে হবে। তো আজকে সোমনাথ ছোট ঘরে ওষুধ খাওয়াইনি, আজকে সিঁড়ির নিচেই জনিকে ওষুধ খাইয়েছে, দিয়ে সিঁড়ির নিচটা ফিনাইল দিয়ে পুরো মুছে দিয়েছে। বললাম না ওষুধ খাওয়ালেই সোমনাথকে মুছতে হয়, তাই বললাম যে ওই মেয়েটা এসছে তো, ও তো ঘর টর মুছছে, তাই আমি বললাম ও ঘর মুছছে, ওর মধ্যে আবার জনিকে ওষুধ খাওয়াবা কোথায় আর কী বা করবা কোথায়, ওই জন্য জনিকে আজকে এখানেই ওষুধ খাইয়ে এই জায়গাটা মুছে দিয়েছে। এবার জনিকে ঘরে ঢোকানো হবে এখন। ফ্যান বন্ধ করে দিলাম, না থাক পরে বন্ধ করব, শুকাক, হাই স্পিডের ফ্যান তো এক্ষুনি শুকিয়ে যাবে। বেশ হয় থাকে, বেশ হয় থাকে। একজনা বলছে, এইমাত্র কমেন্ট করেছে, আমি এবার রিপ্লাই দিলাম, একজনা বলছে কি যে জনিকে কোনো দিনও স্নান করানো হয় না, ক্যামেরাতে কি নোংরা লাগে গায়ের রঙটা। আমি রিপ্লাই দিলাম যে আমি রিপ্লাই দিলাম যে জনি তো আমাদের হোয়াইট কালারের নয়, জনি এমনি অফ হোয়াইট কালার, তার উপরে আবার ঘিয়ে কালারের ডিজাইন করা গায়ের ওপরে, হোয়াইট কালারের ডগ তো নয়। যেদিনকে ফার্স্ট কিনে নিয়ে আসলে সেদিনকেও তো হোয়াইট কালার ছিল না, প্রথম দিন থেকেই অফ হোয়াইটও।
আছে ছোটবেলার ছবি আছে। এবার ভাবে কি এইগুলো মনে হয় ওর গায়ের নোংরা, হ্যাঁ, রং উঠে মানে কালো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে চান না করিয়ে করিয়ে, তাই ভাবে। অথচ ভাবে না, ভাবানো হয়। ভাবানো হয়, সেটাই। ভাবানো হয়। তুমি প্রত্যেক রোববার করে যখন চান করাও, আগের রবিবারে যখন চান করালে আমি বারবার করে বললাম সোমনাথ ভিডিও করি, সোমনাথ ভিডিও করি, তুমি করতে দাওনি। এই জনি না না, আমি কাউকে দেখাবো না, আমার প্রমাণ দেওয়ার দরকার নেই, হেনা তেনা করে সোমনাথ চিৎকার করলো। আমি কাউকে প্রমাণ দিতে চাই না। আমি চান করাও যখন ওইটুকু সময় একটু ভিডিও করে। না 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 না, ওই মানুষ কি বলবে আমি ওই বই দিতে যাবো না। আমি আমার ভিউয়ার্সদেরকে যারা পজিটিভ ভিউয়ার্স তাদেরকে আমি লিখতে দেবো। পজিটিভ ভিউয়ার্সদের মাইন্ডে তো নোংরামো ঢোকানো হচ্ছে না। এই যে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাজ করে যাও। তাহলে আর কি, আমি আমার কাজ করে যাই। চলো, আমার কাজ তাহলে করে যেতে বলেছে। আমার কাজ এখন কি? আমার কাজ হচ্ছে এসিটা চালিয়ে দিয়েছি, মানে এসিটা চালিয়েই পুজো করতে গেছিলাম, যাতে ঘরটা আমি পুজো করে ঘরে ঢুকবো যখন ঘর পুরো ঠান্ডা পাই। ঘর ঠান্ডা পেয়ে গেছি। উফ, এবার শান্তি। মেয়েকে স্নান করালেই হয়ে গেল। তারপরে এই যে এখানে রেখেছি কাঁকরোল ভাজা আর রবিবারের চিকেন চিকেন চিকেন। জনিকে এখন নেই নেই করে 5খানা ওষুধ খাওয়ালাম, মুখের মধ্যে ওই সিরিঞ্জ ঢুকিয়ে মাস্ক করে। ওই ওষুধ তো খেতে তো চায় না, ছোটো থেকে লিকুইড ওষুধ খাওয়া অভ্যাস নেই। ওই সাইডে ফাঁকে ঢুকাচ্ছি, বের করে দিচ্ছে। সবসময় আবার পরিমাণে, ঢুকাচ্ছি। ওই জন্য একটু বেশি নিতে বললাম, কিছুটা বের করলে যাতে না পরিমাণ। না, কালকে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, বললো বেশি নিতে। আর বললো যে আপনি যদি ভেবে দেখেন যে আগের মতো চনমনে ছটপটে হবে, সেটা তো চান্স খুব কম। কারণ প্রথমত বয়স হয়েছে, দ্বিতীয়ত কিডনির অবস্থা খুব একটা ভালো না। কিডনি লিভার অবস্থা খুব একটা ভালো না, এটা বয়স বার্ধক্যজনিত কারণেই হয়। আর স্পিচ সাধারণত ওই 11, 10, 12, 14, ম্যাক্সিমাম 14 লাস্টিং করে দেবে। যাই হোক, এই নিয়ে কালকে খুব মন খারাপ ছিল, কী বলবো। জ্যাকিও 14 হয়নি, জ্যাকি 14, জ্যাকি 12। উফ, এবার মেয়েকে ডাকতে হবে। তোমার স্নান হয়ে গেছে তো? রেস্ট নাও, আমি ডাকি মেয়েকে। কালকে আমি ভিডিওতে বলেছি যে আমার একঘেয়ে আর পরে থাকতে ভালো লাগছে না, আবার অন্য ডিজাইন পরবো বা অন্য শাখা পরবো, বা প্লেন যে শাখাগুলো হয় সেই শাখাগুলো পরবো, বা সোনারটা পরবো, বা যাই হোক, মোট কথা একভাবে পরে আছি কবে থেকে চেঞ্জ করব। এইমাত্র দেখি একজন কমেন্ট করেছে, বলছে পাপড়ির থেকে নিয়েছিলে না, রং উঠে গেছে ওই জন্য পাল্টাচ্ছ। দেখো রং উঠেছে কি না। এটা পরে বাসন মাজা, ঘরের কাজ A to Z করছি, কবে থেকে পড়ছি একভাবে। দেখো রং উঠেছে কি না। কোনো রং ওঠেনি, কিচ্ছু হয়নি। আমি একভাবে পরে থাকি না, একই, ওই জন্য বললাম চেঞ্জ করব, অন্য শাখা পরবো। প্লেন যে শাখাগুলো হয় গোল্ড প্লেটেড ছাড়া, সেইগুলো পরতে ইচ্ছে করছে, আবার সেইগুলো আবার পরবো, তাই বলেছি গো। যেটা আমার বরমশাই কিনে দিয়েছিল সেইটা গো, ওই জন্য বলেছি গো, বুঝেছো? রং ওঠেনি। এই যে দেখো কে কমেন্ট করেছো, তাকে বলছি, দেখো কি জ্বালা। বন্ধুরা, রান্নাঘর থেকে বাড়িটা নিয়ে আসলাম। এই বাড়িটায় করে আমার ননদ আমাকে তরকারি দিয়েছিল, মনে হয় চিকেনই দিয়েছিল। সেই 3-4 দিন আগে দিয়ে গেল, মানে চিকেনটাই দিয়েছিল। তো চলো আমি এবার ওকে দিয়ে আসি একটু চিকেন। ও আবার হাড় খেতে পছন্দ করে না, সলিড পিসের ভক্ত। তাই অবাক হয়ে যাই আমি যে এরকম মানুষও রয়েছে। অবশ্য হবে না কেন, রক্ত যাবে কোথায়? সোমনাথ তো হাড় খেতে পারে না, সলিড পিস খেতে ভালোবাসে। আমার ননদও তাই হয়েছে, দাদার মতো হয়েছে, 2 ভাই বোনের সমান। তো চলো ওকে কিছু সলিড পিস দিয়ে আসি, মজা করে খাবে। বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের চিকেনের কালার। কেমন হয়েছে চিকেন রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে। ও আর তার সাথে এই যে কাঁকরোল ভাজা, এটাও তো তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে কাঁকরোল ভাজা করেছিলাম, আর এই হচ্ছে আজকের সানডে স্পেশাল চিকেন। চলো, কি দারুণ দেখতে লাগছে বলো বন্ধুরা। হ্যাঁ দাদা, কই না তো, আমি গেটে আওয়াজ করলাম। রাখবো এখানে চিকেনটা। সুন্দর দেখতে হয়েছে বোন। লেবু দিয়েছিস বল? আহা,
জমে গেল, রবিবারটা জমে গেল। এই কচু বাটাতেই মনে আপনি পাচ্ছেন। হ্যাঁ, তোদেরও মাংস হচ্ছে? বাবা একটু বসি। হ্যাঁ, বাসন বাসন দেবা না? বাসন, তোর বাসন কত ভরে গেছে ওই বাড়িতে বোন। থাক, ভালো হয়েছে। ওই কি বলে, পরশু দিনকে তরকারি দেবো, কালকে দেবো, কালকে যদি করি কালকে, নাহলে পরশু দিনকে। আরে ট্যাংরা মাছ, ডিম, হ্যাঁ ডিম ভর্তি ট্যাংরা কিনেছি, ফ্রিজে রয়েছে। বেশি বেশি করে কিনেছি, দেবো। হ্যাঁ কালকে বলছিল আজকে পেলা করতে। হ্যাঁ, সোমনাথ দা, এই হ্যাঁ ও সোমনাথ দা বলি তো, আর সবাই ভাবে কি যে আমার বরকে বলছি নাকি। ওই লোকের নামও তো সোমনাথ, যে হোম ডেলিভারি দেয়। ও কি মাছটা সব দিবি তো? মাছ মাংস সবজি, এমনকি তুই যদি কখনো আর্জেন্ট ভাবে বলিস যে আমাকে এটা, মানে মনে কর নেই, ওনার দোকানে নেই, তাও তুই যদি বলিস যে আমাকে এই জিনিসটা একটু এনে দেবা গো, হ্যাঁ। যেমন মনে কর, যেমন মনে কর মাঝে মাঝে হাঁসের মাংস টাংস খাই, ওনার দোকানে তো সব পাওয়া যায় না, কিন্তু বললে পরেই উনি তাও ঠিক যেখান থেকে পারবে জোগাড় করে এনে আমাকে দেবে। হাঁসের মাংস অনেকেই না ভালো খায়, অনেকেই খায়। তুই একটা দিন টেস্ট কর। টেস্ট করেছি তাহলে কিন্তু কেমন ওটা লাগে। এই মেয়ে বাথরুমে, তুই আমারে দে শিগগিরি। ওই যে বাটিতে। ও চললাম। শ্বাসকষ্টের জন্য বলে খেতে না করা আছে মাংস। শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট, অ্যালার্জি। হ্যাঁ, খেয়ে দে মরবো। হ্যাঁ, জমে যাবে কচু বাটা। গরম ভাতে কচু বাটা পড়লে বন্ধুরা, আসলে লোভ দেখাই তোমাদেরকে একটা। এই দেখো, লেবুর রস দিয়ে করেছে, যা লাগে না। আর আমার ননদ করেও, আমার ননদের হাতের কচু বাটা যে একবার খাবে সারাটা জীবন মনে রেখে দেবে। সেই করে ও, সেই। আমি একবার করেছিলাম ওর কাছ থেকে রেসিপি নিয়ে, ওর মতো টেস্ট আনতে পারিনি গো। যার হাতের যা, ওর মতো টেস্ট আনতে পারিনি। ও যে কী জাদু করে কচু বাটা করতে গিয়ে, ভগবান জানে। তো আগে কচু বাটা দিয়ে শুরু করলাম, তারপরে করলা ভাজা নেব, তারপরে চিকেন নেব। ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। তো আমরা দুজন এখন উঠলাম, আমরা দুজনে মা মেয়েতে এতক্ষণ শুয়েছিলাম, 2:30 দুপুর। ও দেখছিল টিভি, আমি দেখছিলাম ফোন। তো উঠতে হলো, কারণ ম্যাডাম আসবে 5:30টার সময়। নর্মালি সানডে, রবিবারে কিন্তু ওর ম্যাডাম আসে না, কোনো ক্লাস থাকে না রবিবারে। কিন্তু যেহেতু কালকে ওর ড্রয়িং এক্সাম, সেই জন্য আজকে ম্যাডাম এক্সট্রা ক্লাস করাতে আসবে। ঠিক আছে, আমি সোনা মাকে উঠিয়ে চুল বেঁধে দিয়েছি। দেখো, এই দেখো, আমাকে বলছে মা আমাকে তুমি চুল বেঁধে দাও, তো আজকে এইভাবে বেঁধে দিয়েছি। চুলটা ওর খুব সিল্কি সিল্কি হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছে অটোমেটিক সিল্কি সিল্কি হয়ে যাচ্ছে। আমাদেরকে তো কত কিছু মেশিন ইউজ করে, কত ক্রিম ইউজ করে তবে চুল সিল্কি করতে হয়। ওর দেখি জন্ম থেকেই চুল সিল্কি, কিন্তু কি কার্লি ভাব রয়েছে, হালকা কার্লি ভাব রয়েছে। অসুবিধা নেই, হালকা কার্লি ভাব ভালো লাগে, বেশি ভালো লাগে না, হালকা কার্লিটা ভালোই লাগে। তো দেখা যাক ওর চুল যখন বড় বড় হবে তখন কীরকম আসে না আসে, কি হবে না হবে। ঠিক আছে, যাই হোক চলো। এই যে বিছানা বিছানা সব তুলে নিলাম, ফাঁকা করলাম, এখানে রাখলাম বালিশ টালিশগুলো সব ভাজ টাজ করে। এখন ওর ম্যাডাম আসুক। সামনে ক্লিপ, সামনে কটা ক্লিপ দিয়ে দিয়েছি। না মা কিছু না, গন্ড ক্রিম মেখেছো? ক্রিম মেখেছি আর লিপ বামও মেখেছে। এটা টিপ পর কালো দেখে ছোট্ট, ভালো কথা মনে করিয়েছো। যাই হোক চলো, পরে আসছি। আমি এই তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, আর কিছু ভিডিও দেখছিলাম, এই করছি সারা দুপুর ধরে। চলো পরে আসছি, ঠিক আছে? ওর ম্যাডাম আসুক। কেন ভালো লাগবে না? টিপ পরলে ভালো লাগে তো, ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট ছোট্ট মুখ, ছোট্ট একটা টিপ। বা চলো টাটা, পরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। ম্যাডাম এসছে কিছুক্ষণ হলো, তো রান্নাঘরে আসলাম। এই দেখো সব বাসন মেজে রেখে গেছে এখানে, তো এগুলো পরে গুছাবো, এখন ভালো লাগছে না। এখন আমার চায়ের নিগার উঠেছে। গতকালকে সেই সন্ধেবেলা বলেছিলাম না চা খেতে ইচ্ছে করছে, দুধ চা, তারপরে তো সেই লিকার চা খেলাম, দুধ চা খাওয়া হয়নি। কিন্তু এখন আমি আমার একার জন্য 1 কাপ দুধ চা খাবোই খাবো, আমি খাবোই খাবো। চিকেন মানে মাংস খেলে দুধ চা খাওয়াটা একদমই ঠিক নয়। আমি সব জানি, বলছি না আমার মধ্যে ভরপুর জ্ঞান, কিন্তু
মানি না কিছুই থাকতে পারছি না। আমার যেটা দুধ চা হলে ছাদে যাই, ছাদে গিয়ে বসে বসে দুধ চা খাই। সোমনাথ ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, উঠলে নয় ওকে চা করে দেবো। আমি এখন ওপরেই যাই, ছোটো ঘরে সোমনাথ ঘুমাচ্ছে, ঘরমর অন্ধকার করে, বড় ঘরে মেয়ে পড়ছে, আমার ভালো লাগছে। এই দেখো এখানে 4টে কলা, মনে হয় ছোটো মা এসেছিল, কখনো একটা এসে রান্নাঘরে কলা রেখে গেছে। চলে এসেছি বন্ধুরা, বিকেলের 1 কাপ দুধ চা, সাথে 2 রকম বিস্কুট নিয়েছি, নিমকি বিস্কুট, আর এই বিস্কুটগুলো ভাল লাগে চায়ের সাথে। তো চলো চাটা খাই। কোথায় বসবো? টুলে, বিছানায় তো বসবোই না, ইচ্ছা করছে না। ইয়েস 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 ইয়েস, এই হলো আমার চা খাওয়ার সুন্দর একটা পরিবেশ। চলো, এরকম সুন্দর করে চা না খেলে হয়? একটু প্রকৃতির আলোতে, কারেন্টের আলোতে চা ভালো লাগে না, ঠিক জমে না বিষয়টা, বুঝলে? চা সবসময় এরকম খোলা জায়গায় ভালো লাগে। চলো খেয়ে নিই। বাইরে একটু হালকা হালকা হাওয়া থাকলে বা একটু ইয়ে থাকলে, বৃষ্টি ফিষ্টি, বৃষ্টি না, হাওয়া টাওয়া থাকলে ভালো হতো। এখনই সন্ধে দিচ্ছ? ও পাশের বাড়ি। তো শনিবার করে গাড়িতে লেবু লঙ্কা লাগানোর কথা একজন বলেছে, তো আমি সোমনাথকে বলেছি, সোমনাথও নিজের থেকেও আমাকে বলছিল যে গাড়িতে লেবু লঙ্কা লাগানোর কথা। তো দেখি, শনিবার তো চলে গেছে, শনিবার বা মঙ্গলবার করে লাগানোটা খুব দরকার। এটা ভালো একটা, অনেক গাড়িতেই দেখেছি আমি, অনেক গাড়িতেই লাগাই। আর জনিকে যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে ঘুরতে যাওয়ার কথাও উঠে এসেছে, একজন বলেছে। সেটা তো সোমনাথ গাড়ি কেনার অনেক আগের থেকেই বলেছিল যে বৃষ্টি পড়বে আস্তে আস্তে, সামনে তুমি আমি বসে থাকবো পাশাপাশি, পেছনে জনি আর মেয়ে বসে থাকবে, এটা আমার স্বপ্ন। তো দেখা যাক কবে সেই স্বপ্নটা সত্যি করা যায়। যত তাড়াতাড়ি পসিবল বলতে জনি আগের থেকে অনেকটাই সুস্থ, কিন্তু সোমনাথ হয়তো মনের দিক থেকে সেই সাহসটা পাচ্ছে না যে জনিকে নিয়ে গাড়িতে করে ঘুরবো। আবার যদি সেই জার্নিতে যদি জনি আবার অসুস্থ হয়ে যায়, তো হয়তো সোমনাথ সেই মনের দিক দিয়ে জোরটা পাচ্ছে না বলে হয়তো সোমনাথ এখন যে মানে জনিকে নিয়ে যেতে চাচ্ছে না। আর সোমনাথকে ঠিকমতো আমার ব্লগে আমার আগের মতো অতটা বেশি দেখতে পাচ্ছ না বলে অনেকে ভাবছো কী ব্যাপার, সোমনাথের সাথে আবার হয়তো কিছু হলো নাকি। না না, ওসব কোনো ব্যাপার নেই। আসলে সোমনাথ এমনিতেই তো ও একটা মানে কোনো বিষয় পেলে সেই বিষয়টা নিয়ে টেনশান করে করে পাগল হয়ে যায়। এতদিন ধরে সুগার নিয়ে খুব টেনশান করতো। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের বড়দের আশীর্বাদে, সবার ভালোবাসায় ওর এখন কিন্তু সুগারটা নর্মালি আছে। ইনসুলিন নেওয়ার পর থেকেই, ওর তো ওষুধে কাজ হচ্ছিল না, তো ইনসুলিন নেওয়ার পর থেকেই তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যতটুকু দেখতে পাচ্ছ খেয়াল করে দেখবে, সোমনাথের কিন্তু চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে, গুলুমুলু হয়ে গেছে আমার বর এখন। তো যাই হোক, গুলুমুলু হয়ে গেছে আর সুগারটাও পুরো কন্ট্রোলে এসে গেছে।
কিন্তু ও প্রচণ্ড টেনশন করছে এখন, সুগার নিয়ে নয়, এখন প্রচণ্ড টেনশন করছে জনিকে নিয়ে। না ঠিকমতো খায়, না ঠিকমতো হাসে, না ঠিকমতো কথা বলে, ওই এক জনির কাছে সারাদিন বসে থাকে, জনিকে কোলে নিয়ে বসে থাকে, জনির সাথে সাথে থাকে। মানে ও প্রচণ্ড টেনশন করছে জনিকে নিয়ে, প্রচণ্ড। আমি জানি না, এবার জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কথাতেই তো আছে। তো মেয়েকেই বা আমি ভবিষ্যতে এই বিষয়ে সামলাবো কী করে, আর সোমনাথকেই বা সামলাবো কী করে আমি জানি না। ভীষণ মানে কি আসছে ভবিষ্যতে আমাদের, একদিন না একদিন তো সেই দিনটা দেখতে হবে। যাকে সেসব নিয়ে আর বলতে চাই না। তবে সোমনাথ প্রচণ্ড টেনশন করছে, সোমনাথের মন মেজাজ প্রচণ্ড খারাপ। দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে যে ও প্রতিদিন প্র্যাকটিসে বেরোচ্ছিল, কত আনন্দ করছিল, সেইটাও এখন আর নেই। এখন ওকে ঠেলে ঠেলে আমাকে পাঠাতে হয় যে যাও যাও গাড়িটা নিয়ে বেরো বেরো বেরো। আমি বসছি জনির কাছে, কত কিছু বলে টলে, তবুও শান্তি পায় না। মানে জনির থেকে মানে 1 সেকেন্ডের জন্য দূরে যেতে চায় না। সারাদিন ওর ওষুধপত্র নিয়ে 5 রকমের ওষুধ খাওয়ায় 2 বেলা করে করে, সিরিঞ্জে ওই ইয়েতে করে করে। তো সারাদিন ওই টেনশনটাই করে, জনি 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 সব সময় প্রচণ্ড টেনশন করে। সোমনাথের ওই টেনশন করে করে এবার সুগারটা আবার দেখবে বাড়বে, আবার বাড়বে। কারণ অত্যাধিক টেনশন করছে তো জনিকে নিয়ে। এবার সুগারের কারণে সুগার বাড়বে না, এবার ওই জনির কারণে, জনির টেনশন করে করে সোমনাথের সুগার বাড়বে। প্রচণ্ড চিন্তা করে চোখ মুখ পুরো বসিয়ে ফেলেছে। এই হলো। আর হচ্ছে হীরের নাকের না, জানো তো, যখন মানে আমাদের খুব মানে কি বলবো, বিয়ে হয়ে হয়ে সবে এসেছি এই বাড়িতে, বিয়ে হয়ে হয়ে আসার পর যখন আমার বাবা জন্মভিটেটা বিক্রি করে দিল, ওই জন্মভিটেটা বিক্রি করার পরে পরে বাবা আমাকে হীরের একটা লকেট দিয়েছিল, আর হীরের একটা কানের দিয়েছিল, আর হীরের একটা আংটি দিয়েছিল। 3টে জিনিস দিয়েছিল বাবা আমাকে হীরের। তো এবার আমার যতদূর মনে হয় আমার বোধহয় হীরেটা আমার শ্যুট করবে না, বা শ্যুট করেনি আমার হীরেটা। কারণ ওই সময় আমাদের খুব খুব মানে বাজে যাচ্ছিল দিনগুলো, ঠিক মতো মানে মানে কী বলবো, ফিনান্সিয়াল প্রবলেম তো ছিলই, আর্থিক সমস্যা তো ছিলই, তার সাথে মানসিক অশান্তি ঝামেলা, সাংসারিক অশান্তি ঝামেলা, টাকা পয়সার নেই, মানে বিদিকিচ্ছিরি সময় কাটিয়েছি একটা। তখন এদিকে আমার গলায় হীরের লকেট, এদিকে আমার হীরে, ওই জন্য না আমার মনে হতো কি ওই হীরেটা আসার পরেই বোধহয় আমার সংসার এরকম হচ্ছে। তারপরে আস্তে আস্তে সব হীরের জিনিসগুলো বেরিয়ে গেল আমার সংসার থেকে, তারপরে আস্তে আস্তে আবার অন্যরকম হয়ে গেল। হয়তো আমার সাথে হীরেটা যায় না, হয়তো হয় না, এক একটা রাশির সাথে এক একটা ব্যাপার, তো আমারও মনে হয় সেটা। ওই জন্য আমি কখনো আর ভবিষ্যতে হিরে ফিরে কিনবও না। হীরের প্রতি সত্যি বলতে আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই আমার। ওই যে টাকাটা দিয়ে হিরে কিনবো, সেই টাকাটা দিয়ে একটা সোনার জিনিস কিনবো, তাও ভালো। তার জন্য আমার হীরের প্রতি কোনো আগ্রহই নেই। আর হচ্ছে কি বলে, ওই টোস্টার ভাবছি একটা কিনবো। কিছু জিনিস আমার খুব কেনাকাটা করার দরকার, কিন্তু বাজারে আমি কবে যাব, কিভাবে যাব, আমার তো মাথা মুন্ডু কাজ করছে না। কতবার করে শাশুড়িকে বলবো যে আমার ঘরে এসে বসো, কতবার করে আমার মাকে ফোন করে বলবো যে মা তুমি একটু এসে আমার ঘরে বসো। এভাবে হয় নাকি? 14বার করে কাউকে না কাউকে ফোন করে করে বারবার করে ডেকে নিয়ে এসে ঘরে বসানো, তারপরে সোমনাথকে নিয়ে বেরোনো, না তো সোমনাথ বেরোতেই চাইছে না। তো আমার বেশ কিছু কিছু কেনাকাটা রয়েছে। এবার ভাবছি কি বাধ্য হয়ে আমি অনলাইনেই অর্ডার দেবো। কিছু কিছু জিনিস খুব অর্ডার দেওয়ার দরকার, যেমন ওই কী বলে, টোস্টার একটা কেনার ইচ্ছা আছে। তারপরে এই যে মেয়ে কী বলে ওটাকে, চিজ। একটা সময় ছিল চিজ খুব ভালো খেত, তখন আমার ঘরে সব সময় চিজ থাকতো, ওকে চিজ স্যান্ডউইচ বানিয়ে দিতাম। তারপরে খেতে 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 মুখটা এলে গেল, তারপরে চিজ সহ্য করতে পারতো না, তারপরে আর কিনতাম না। এখন আবার নতুন করে চিজের প্রতি ওর হয়েছে, আমাকে সেই চিজ কিনতে হবে, টোস্টার কিনতে হবে, তারপরে গোলমরিচের গুঁড়ো দেওয়া যে পাউডার সেইটা কিনতে হবে, তারপরে মানে যেটাকে ব্ল্যাক পেপারের যে পাউডারটা বলে ওটা কিনতে হবে, তারপরে হচ্ছে কি বলে আরও যেসব লাগে, শশা কিনে রাখবো। তো এই সব জিনিসগুলো নিয়ে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো, বাড়িতে খাবে টিফিনে। এবার তার জন্য কিছু জিনিস কেনার দরকার। তারপরে একটা জিনিস দেখলাম আজকে, ওই কি বলে, কারেন্টের প্লাগে ঢুকিয়ে কর্পূরদানি। এবার এটাকে আমি কি বলে সার্চ করব অ্যামাজনে বা ফ্লিপকার্টে, আমি সেটা বুঝতে পারছি না। কর্পূর দানির ভিতরে তা তো খুবই ভালো, মা আমাকে একটা দিয়ে গেছে কাঁসার কর্পূরদানি। তো ওটা দেওয়ার পরে মনে একবার না দুবার ব্যবহার করেছিলাম, তারপর থেকে তো আর ব্যবহারই করা হয়নি। ভুলেই যাই, হয়ই না। কিন্তু যদি সত্যি কারেন্টের প্লাগে ওরকম ব্যবস্থা থাকে যে কারেন্টের প্লাগে ঢুকিয়ে দিলাম, মাঝখানে দুটো কর্পূর রেখে দিলাম, তাহলে তো এটা খুবই ইজি, তাহলে তো আমার মানে কোনো ভুলে যাওয়ারও বিষয় নেই।
তো ওটাও অনলাইন থেকে নিতে হবে। তো এই জিনিসগুলো কেনাকাটা করার দরকার। এই টোস্টার, চিজ ফিজ এগুলো সব বাজার থেকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু আমরা তো বেরোচ্ছি না এখন কোথাও। তো এই গেল বিষয়। আর হচ্ছে আরেকটা কি যেন তোমাদেরকে বলবো ভাবলাম, ভুলে যাচ্ছি, পরে মনে পড়লে বলবো। আজকে আর বিকেলে অন্য কোনো টিফিন দিতে হলো না। মাংস রান্না হলে এই একটা সুবিধা, বিকালবেলা করেও মেয়ে ভাত খায়। আর মা এখন খেলতে যাবে। ড্রয়িং ম্যাডাম করছে, ড্রয়িং ম্যাডাম চলে গেল। ওই দেখ উকি মারছে, দেখা দেখা এরা উকি মারলে এত কিউট লাগে না দেখতে, আমার হাসি পায়। উকি মারলে হাসি পায় দেখে আমার কিউট লাগে। অনেকে যখন আদর করে এভাবে মুখটা ঘুরিয়ে নেয়। হ্যাঁ করো তাড়াতাড়ি, আর দুগাল হবে। তো বন্ধুরা, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর সোমনাথকেও চা দিলাম, সোমনাথও চা খেলো। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে বিজনেসের কিছু কাজ করব। ওই বেডশিটের শর্ট ভিডিও বানাবো, তো তার জন্য একটু রেডি হই। নাইটি পরে বানাবো নাকি একটা রেডি হই, একটু সাজুগুজু করি। বাড়িতে থাকলে যে সাজুগুজু করা যায় না এমন কোনো ব্যাপার আছে যে বাড়ির বাইরে গেলে সবসময় ফিটফাট হতে হবে, বাড়িতে পাগলি হয়ে বসে থাকতে হবে? তো সাজলে দেখবে মন ভালো থাকে। তো একটুখানি ফ্রেশ হই, চোখ মুখ ধুই, একটু ফ্রেশ হই, দিয়ে একটা ভালো কুর্তি পরি, দিয়ে বেডশিটগুলো সব নামাই। ঠিক আছে, দিয়ে বেডশিটের শর্ট ভিডিও বানাবো আজকে। আর হচ্ছে ভালো কথা, একজনের মুখে এখনও শুনলাম আমার কালো কড়াইয়ের কথা। আমি যেন আর কোনো যেন কালো কড়াইয়ের নাম না শুনি। তার কারণ হচ্ছে বন্যা মাসি কিন্তু আমার সেই কালো কড়াইটাকে ঘষে ঘষে দুধের মতো সাদা করে দিয়েছে, সেটা তোমরা সবাই দেখেছো। তো এখন আর কেউ আমাকে এই বদনামের ভাগিদার আর রেখো না যে মন্দিরের কালো কড়াই। ঠিক আছে, যাই হোক চলো আসছি রেডি হয়ে। পাড়ার দোকানে ফোন করেছিলাম, ফোন করে শুনলাম যে চিজ আছে কি না। চিজ আছে বললো, কিন্তু স্লাইস নয়, এরকম কিউব কিউব চিজ রয়েছে। তো এখন মুশকিল হয়ে গেল, এটাকে এখন অন্যভাবে আমাকে কালকে স্যান্ডউইচ বানাতে হবে, কারণ যেভাবে বানাই সেভাবে পারবো না। আর এই যে গোলমরিচের গুঁড়োটাও নিয়ে নিলাম। বন্ধুরা, রিলস করেছি বেডশিটের, তো আর ওটা এডিট করব, এখন ভয়েস ওভার দেবো, এডিট করব। রান্নাঘরে গেলাম, রান্নাঘরে সমস্ত বাসন কোসন সব গুছালাম। সোমনাথের ডালিয়া বসিয়ানো হয়ে গেছে, ডালিয়া হয়ে গেলে তারপরে ওকে খেতে দেবো রাতে। ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এডিট করে রাখতে হবে, রাতের দিকে পোস্ট করব। আর ওদিকে দোকানে গেছিলাম, মুদিখানার দোকানে, এই আমাদের পাড়ার দোকানে পাউরুটিও পেয়েছি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়োও পেয়েছি, আর হচ্ছে চিজটাও পেয়েছি। কালকে সকালবেলা মেয়েকে এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো। ঠিক আছে, আর হচ্ছে সোমনাথের ডালিয়া বসালাম, ডালিয়ার সাথে আবার ডিম সিদ্ধ দিলাম। বললাম যে ডালিয়া আছে, ওই মাংস আছে, রাত্রে মাংস দিয়ে খাও। তো বললো যে না, ওর মাংসটা তুলে রাখতে ফ্রিজে, কালকে খাবে।
তো দুপুরে খেয়েছে, রাতে তো আর মাংস খেলো না, তাহলে ওর তরকারিটা বাটিতে করে রেখে দেবো, কালকে দুপুরে খাবে। আমাদেরও হয়ে যাবে কালকে, কালকে রান্না করতে হবে না মনে হচ্ছে। কচু বাটাও আছে, কাঁকরোল ভাজাও আছে। রাতে তো বাটাও খাবো না, রাতে ভাজাও খাবো না, ওগুলোও থাকবে, কালকে দুপুরটুকু হয়ে যাবে। যাই হোক, চলো আমি বেডশিটের রিলসটার ভয়েস ওভার দিয়ে নিই, পরে আসছি। ওই ডিমটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে গুলে তারপরে ওর মধ্যে ডিমটা মানে ওর মধ্যে তারপরে পাউরুটিটাকে চুবিয়ে টোস্ট, যে আমি এর আগে প্রচুর 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 বানিয়েছি, মানে আমার চ্যানেলে যত টোস্ট বানানোর ভিডিও রয়েছে সকালে ব্রেকফাস্টে বা সন্ধেবেলা যতবার বানিয়েছি ততবার কিন্তু ওই ডিমটাকে আগে গুলে নিই পেঁয়াজ লঙ্কা দিয়ে, নুন দিয়ে, তারপরে হচ্ছে পাউরুটিটাকে ওর মধ্যে চুবিয়ে তারপরে তেলের উপর দিই। ওইভাবেই আমি সবসময় টোস্ট করি, আর ওইভাবে টেস্ট মানে টোস্টের টেস্ট আরও 10 গুণ বেশি হয়ে যায়। কিন্তু ওইভাবে না আমি এখন আর করি না, কেন বলো তো? ওইভাবে করলে ডিমের খরচাটা বেশি হয়, মানে ডিম পরিমাণে বেশি লাগে। ওই 2 কি 3টে পাউরুটি চুবাতে না চুবাতেই দেখি অর্ধেক ডিম টেনে নিয়েছে। আমি তো ওর মধ্যে একটুখানি দুধও দিতাম, ওর মধ্যে একটু দুধ দিলে কি বলো তো, টোস্টগুলো নরম তুলতুলে হয়। এই টিপসটা আমি শিখেছি, তারপর থেকে ওইভাবেই করতাম, প্রচুর করেছি প্রচুর, কিন্তু ডিম খরচা হয় বেশি। দুটো ডিম ফাটিয়ে যদি ওরমভাবে করি, কটা হবে টোস্ট? ওই চুবালেই দেখি অর্ধেক টেনে নেয়। তার জন্য আমি ওই কি বলে দোকানের স্টাইলে টোস্ট করি, দোকানে যেভাবে করে টোস্ট ওইভাবেই এখন টোস্ট করি। তবে কালকে হচ্ছে মেয়েকে সকালবেলা টোস্ট নয় এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো, ওটা খেয়ে মেয়ে কালকে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা দিয়ে এসে তারপরে তো ভাত তরকারি খাবেই, ঠিক আছে? তো আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে রাতের বিছানাটা গুছিয়ে নিই, রাতের বিছানাটাকে করে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো সবাই। বন্ধুরা দেখো, রাত্রের চেঞ্জ করে নিলাম, এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ধর ব্যাং, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, দিয়ে চেঞ্জ করে নিলাম। আর এই যে সব বাসন এখানে জল করা রয়েছে, মাংস ঢুকিয়ে দিলাম ফ্রিজে, ভাজা বাটা সব ঢুকিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনটা অন করে দিলাম, কাছাকাছি অন করে দিয়েছি। ছোট ঘরের হ্যাঁ, ছোট ঘরের বেডশিট চেঞ্জ করেছি, তো সেইটা তারপরে আবার 2-3 দিনকার জামা কাপড় জমেছিল। এত কিছু হয়েছে? তোর মন ঠিক আছে? তোমার না, মন ভালো রাখার চেষ্টা করছি। জনিকে আজকে আবার দেখ তো বলি, এরকম করে জাগিয়ে নিয়ে ছোটদের মতো করে সে খাবে না ওষুধ, তবে একদিন ওষুধ খাওয়াটা শেয়ার করবো। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, বুঝে গেছে এটা খেতেই হবে। আচ্ছা বেশি করে অশান্তি করে লাভ নেই, খেতেই হবে। প্রথম যখন ডাইপার পরেছিলাম তখন পড়াতে দিত না, এখন তো ডাইপার পরার জন্য এগিয়ে আসে। তো ওষুধও আজকে সকাল থেকে মোটামুটি ছড়াইনি, খেয়েছে। কালকে যখন ওষুধ খাওয়াবার বলবো আমাকে, ওর একটুখানি ভিডিও করবো। এখন জনির শরীর এখন অনেক ভালো, অনেক বেটার, ঠিক আছে আগের থেকে। কি অনেক ভালো, অনেক বেটার, ঠিক আছে। আশা করি সুস্থ হয়ে যাবে। ভাত টাত খেয়ে এখন শুয়েছে। যাই হোক, এতক্ষণ প্রচুর মেডিসিন চললো, তারপরে আগের থেকে জন্মনে হয়েছে, অচেনা মানুষ দেখে চিল্লাচ্ছে, হাঁটাহাঁটি করছে। কে জ্বালিয়েছে ওপরের লাইট গুলো? আমি গেছি ওপরে? আমি বিকেলের পর থেকে ওপরে গেছি। তুমি মুখে থেকে ওইটাকে ফেলো, ব্রাশ করতে করতে মুখের মধ্যে নিয়ে পেস্টের গন্ধ। জানি না আমি কখনো আমার ব্লগে বলেছি কিনা, মনে হয় বলিনি। আমি যখন খুব ছোট এইটুকু, তখন থেকে আমি পেস্টের গন্ধ সহ্য করতে পারি না। মানে পেস্টের গন্ধতে আমি অন্নপ্রাশনের ভাত থাকলে সেটাও তুলে দেবো। আমি আজকের ডেট অবধি, এত বয়স হয়ে গেছে, এইটুকু থেকে এই যে এত বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যখন ব্রাশ করি আমার নিঃশ্বাস বন্ধ থাকে, নিঃশ্বাস বন্ধ করে ব্রাশ করি আমি। আর রিসেন্ট তাও মানে কয়েক মাস বা কয়েক বছর বোধহয় কয়েক মাসই হবে বোধহয়, একটু প্রবলেমটা কমেছে। তার কারণ হচ্ছে সেন্সোডাইন ব্যবহার করি।
সেন্সোডাইনে কোনো গন্ধ থাকে না, যেটা গন্ধ ছাড়া সেন্সোডাইন সেইটা। এমনি কলগেট, পেপসোডেন্ট এসব হলে তো দম আটকে ব্রাশ করতে হয় আমাকে। আমি যখন এইটুকু ছিলাম তখন থেকেই আমার পেস্টের গন্ধে প্রবলেম। বাবাকে একবার বলেছিলাম যে বাবা পেস্টের গন্ধ সহ্য করতে পারি না, পেস্টের গন্ধ আমার খুব কষ্ট হয়। বাবা না হাসছিল, হে হে পেস্টের গন্ধে কিছু হয় না, পেস্টের গন্ধে কিছু হয় না করে পেস্টের মুখটা খুলে ওই পেস্টের ইয়েটা নিয়ে আমার নাকের কাছে ধরেছে। দেখ গন্ধটা শোক, তোর নাকি ভাল লাগে না গন্ধ। মজা করছিল বাবা আমার সাথে, গন্ধটা শোক। ওইটা নাকের কাছে ধরেছে, সাটাম সেন্সলেস, পুরো অজ্ঞান হয়ে ধপাত করে মাটিতে পড়েছি। তারপর আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে আনুলিয়া হসপিটালে গিয়ে সেই সারা মাথার মধ্যে সেই তার গুজে কি টেস্ট বলে ওটাকে সারা মাথায় তার ঢুকিয়ে কি হয়, ওই কারণেই তোমার একটা মাথা তার ছিল এই সময়। দিয়ে আমাকে শুয়ে এখানে সারা মাথায় দুনিয়ার তার তুত দিয়ে টেস্ট করে আমার জ্ঞান আসছিল না। আমার বাবা ভয়ে সিটিয়ে গেছিলো যে এই রে মেয়ে আমাকে বলেছিল পেস্টের গন্ধ সহ্য করতে পারে না, পেস্ট নাকের কাছে ধরলাম, মেয়েদের তার কি হলো, আমি মজা করতে গিয়ে মেয়ের কি হয়ে গেল। বাবা তো পুরো ভয়ে আঁকাটা হয়ে গেছিলো। তারপরে যাই হোক অনেকক্ষণ পরে আমার জ্ঞান এসেছিলো। তারপর থেকে আমার মা বাবা ওদিককার সবাই খুব মানে বিষয়টা খুব মানে সিরিয়াসলি নেয়, ঠিক আছে, এও সিরিয়াসলি নেয়। ব্রাশ করে যখন আমার ত্রিসীমানায় আসে না আমার বউ যদি ছোটবেলার মতো অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে। তো ওই যে আজকে মনটা একটুখানি খুশি, কারণ কালকের থেকে জনি একটুখানি বেটার আছে। বললাম একটুখানি বেটার, খুব বেটার নয় তবে একটুখানি বেটার, ভালোই বেটার আছে। তোমার চোখে পড়ছে না তাই? না ওই এখনো ওই ছোট মার ওই যে ওপরটায় উঠতে গিয়ে ও আটকে গেছিল। তাই নাকি ওপরটায় উঠতে গিয়ে আটকে গেছিল? তাহলে জনি সিঁড়ির ওপরে গিয়ে একাকাই পটি করে চলে আসলো কি করে? একাকাই উঠেছে, পটি করেছে, চলে গেছে। ও দাঁড়াচ্ছে, তো দাঁড়ানোর পর এরকম করে টলছে, মানে ডাক্তারবাবু বললো ওর শরীরে ক্রিয়েটিন বেড়ে গেছে, এখন হবে একটুখানি। ওই জন্য টলছে না, ও টলছে ওর পায়ে, পেছনের পায়ে ওই যে ইঞ্জেকশনটা দিয়েছিল ডাক্তার, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে পেছনের পায়ে কালশিটে পড়ে গেছে, ওর ব্যথা, ওই জন্য ও টলছে না, ওর পায়ে ব্যথা বলে হাঁটতে গিয়ে একটুখানি এরকম হয়ে যাচ্ছে, ওর পেছনের পায়ে ব্যথা বলে ওরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি ভালো করে লক্ষ্য করেছি। শুনবো যখন স্নান করানো যাবে নাকি। হ্যাঁ সে শুনো, কিন্তু আমি ভালো করে লক্ষ্য করেছি ওর কোনো ফলছে না, ওর পেছনের পায়ে ব্যথা বলে হাঁটতে বারবার করে পাটা মানে ভেঙে যাচ্ছে, পাটাকে ঘুরিয়ে দিচ্ছে, নিজের মাজা ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ওর পেছনের পায়ে ব্যথা। শুধুমাত্র ওই ইনজেকশনটা দেওয়ার পর থেকে না কালো দাগ হয়ে গেছে। দাঁড়াও ওষুধ খাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেছো? এই দেখো হাত দিও না, গজরাচ্ছে। আরাম পাচ্ছে। দেখেছো ওই জায়গাটা দেখেছো এরকম কালশিটে হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে, ওই জন্য হাঁটতে গিয়ে বারবার করে টাল খাচ্ছে। আমিও প্রথম দিনকে ভেবেছিলাম যে ওর শরীর দুর্বল বলে বোধহয় টাল খাচ্ছে নাকি মাথা ব্যথা ঘুরাচ্ছে, পরে বুঝলাম যে না ওই ডাক্তার বললো যে ও ক্রিয়েটিন বেশি বলে টাল খাচ্ছে। না, ও হাঁটতে ওর পায়ের জন্যই টালটা খাচ্ছে। ডাক্তারের করতে আমরা কি করে বুঝবো? আমি ওর হাঁটা দেখেই বুঝতে পারছি, ওর হাঁটছে যখন পাটা কেমন হয়ে যাচ্ছে বারবার করে, ওখানটা জম্মের ব্যথা ওর। আর এর আগেও তো কত ইনজেকশন দেওয়া হয়েছে, ওই রকম তো হয়নি কোনোদিন। পায়ে দেওয়া হয়নি তো, গায়ে দেওয়া হয়েছে। ও তাও তো ঠিক, ভ্যাকসিন তো গায়ে দেওয়া হয়, পায়ে তো দেওয়া হয়। সেলাইন দেওয়া হয়েছে আর হচ্ছে ব্লাড নেওয়া হয়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।